বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় খোয়াতে হবে পয়েন্ট। বিসিবির আবেদন প্রত্যাখ্যান আইসিসির। ওএমআর মেশিনের ত্রুটিতে সাময়িক স্থগিতের পর মধ্যরাত থেকে যৌথ নির্বাচনের ভোট গণনা চলমান, ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। দলগুলোর আন্তরিকতায় নির্ভর করবে গণভোট ও সংস্কারের কাঙ্ক্ষিত সুফল, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও জরুরি। নিরাপত্তা ও শিক্ষায় উন্নয়নের নেতৃত্ব চান বগুড়ার নারী ভোটাররা। নির্বাচনী সহিংসতা ও বিশৃঙ্খলার শঙ্কায় ভোট কেন্দ্রে যেতে অনাগ্রহী অনেকেই। এবং দীর্ঘ বিরতির পর 22 জানুয়ারি চালু হচ্ছে ঢাকা করাচি ফ্লাইট। আঞ্চলিক যোগাযোগ, ব্যবসা ও যাতায়াতে নতুন দিগন্তের আশা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামিমা শাম্মী এবং আমি আরিফুল ইসলাম সাহাব। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় পয়েন্ট খোয়াতে হবে লিটন দাসদের, এমনটাই জানিয়েছে ESPN ক্রিকইনফো। এর আগে শনিবার মোস্তাফিজকে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এরপর রোববার নিরাপত্তা শঙ্কায় আইসিসির কাছে টি-20 বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর আবেদন করে বিসিবি। আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ESPN ক্রিকইনফো সূত্র বলছে, ভেন্যু সরিয়ে নেওয়ার জন্য বিসিবির সেই আবেদন প্রত্যাখ্যান করে কড়া বার্তা দিয়েছে আইসিসি। উল্লেখ্য, বর্তমানে আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক বিসিসিআই সভাপতি ও বর্তমান ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুত্র জয় শাহ। বিশ্বকাপ ইস্যুতে শক্ত অবস্থানেই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি ভারত থেকে ভেন্যু পরিবর্তনে রাজি না হলে ওয়াক ওভারের পথেই হাঁটবে বিসিবি। মঙ্গলবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। জুবায়ের আহমেদের প্রতিবেদন। বিশ্বকাপের মাত্র 1 মাস আগে শুরু হয়েছে ভূরাজনৈতিক এবং ক্রিকেট মাঠের বাইরের নানা জটিলতা। ভারতে নির্ধারিত সূচি থাকলেও নিরাপত্তা ইস্যুর কারণে সেখানে যেতে রাজি না বাংলাদেশ। এই নিয়ে মেইল গিয়েছে আইসিসি পর্যন্ত, যদিও এখনও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে কোনো বার্তা আসেনি। তবে বিশ্বকাপের ইস্যুতে বাংলাদেশ এখন পর্যন্ত হার্ডলাইনেই থাকছে। বিসিবি পরিচালক আসিফ আকবর জানালেন, ভেন্যু পরিবর্তন না হলে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আমরা যাচ্ছি না, আর এখন আর ওই রাস্তাটা আসলে খোলা নেই। কারণ হচ্ছে আমরা যেটা হয়েছে আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা যেগুলো বললাম এতক্ষণ, সেগুলোর ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি। ইন্ডিয়াতে খেলার জন্য আর শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি। যদিও এত কিছুর মাঝে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আইসিসি থেকে পায়নি বিসিবি। আইসিসি এটা আমাদের ক্রিকেট অভিভাবক, যেহেতু তাদের রেসপন্সটা পাওয়ার পরে আমরা আপনাদেরকে জানাবো আসলে আমরা বিকল্প ব্যবস্থা কি নিচ্ছি। বাংলাদেশ খেলতে না গেলে সৃষ্টি হবে জটিলতা, সেটা নষ্ট করতে পারে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক। বিসিবি পরিচালক আসিফ অবশ্য চলমান সংকটের জন্য দায় দিচ্ছেন ভারতকেই। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল মেলেনি, এমনকি ওএমআর মেশিন ও ম্যানুয়ালি গণনায় হেরফেরের কারণে গণনা বন্ধ থাকে মধ্যরাত পর্যন্ত। এরপর প্রার্থীদের সাথে বৈঠক করে রাত 1:45 খোদ ওএমআর মেশিনের ত্রুটি পরীক্ষা করতে একটি কেন্দ্রে পরীক্ষামূলক ভোট গণনা শুরু হয়, যা এখনও চলমান। এ অবস্থায় ক্লান্ত ও উদ্বিগ্ন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন আতিক মেজবালগ্ন। জকসু 20 বছরের অপেক্ষার অবসান, নানা নাটকীয়তা পেরিয়ে অবশেষে উৎসব মুখর পরিবেশে অধিকার আদায়ের ভোটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দিনভর ভোট উৎসবে অংশ নেন মোট 11,833 জন শিক্ষার্থী, যা মোট ভোটারের প্রায় 2/3। তাই দিন শেষে ছিল ফল ঘোষণার প্রতীক্ষা। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে 6টি ওএমআর মেশিনে শুরু হয় ভোট গণনা।
একই ব্যালটে 3টি পাতা দিয়ে আরও 3টি মেশিনে যাচাই করা হয় ফল। তবে যাচাইয়ে একটি ভোটের পার্থক্য ধরা পড়ায় জটিলতায় পড়ে নির্বাচন কমিশন। কারণ বুঝতে না পারায় সাময়িকভাবে স্থগিত করা হয় গণনা। উদ্ভূত পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ভিপি এবং জিএস ক্যান্ডিডেটরা একটু ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে যাবেন, আর সবাই আমরা এখানে থাকবো। গলদ খুঁজতে ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত 10টার দিকে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। দীর্ঘ বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানান প্রার্থীরাই। একটা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে একমত হই যে এখন যে ভোট গ্রহণটা হবে সেটা শুরু হবে হচ্ছে একটা মেশিন ধরে আমরা ম্যানুয়ালি এবং মেশিনে দুইভাবেই ভোট গণনার মধ্য দিয়ে অ্যাকুরেসিটা যাচাই করব এবং যাচাই করার মধ্য দিয়ে যদি আমরা একমত হতে পারি এবং যদি একটা সঠিক ফলাফল আসে তাহলে সেই মেশিন ধরেই পরবর্তীতে প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল গণনা করা হবে। মঙ্গলবার রাত পেরিয়ে সকাল হলেও শেষ হয়নি ওএমআর মেশিনের পরীক্ষা। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। কয়েকটি কেন্দ্রের ভোট ওএমআর মেশিন ও হাতে গণনা শেষে একই ফলাফল আসায় এখন যন্ত্রের মাধ্যমে গণনা চলছে। সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। রাব্বি, জানাবেন যশোর নির্বাচনের কয়টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত হাতে পেয়েছেন আর ভোট গণনা কয়টা নাগাদ শেষ হতে পারে? স্বামী, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যশোর নির্বাচনের যে কেন্দ্রীয় কক্ষ রয়েছে সেখানে, এবং আপনি জানেন যে প্রায় 2 দশক পর অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এবং এই ছাত্র সংসদ নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার পর ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টা অথবা 7টার দিকে, কিন্তু ওএমআর মেশিনে যে ভোট গণনা হওয়ার কথা ছিল সেই ওএমআর মেশিনে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সেই যান্ত্রিক ত্রুটিকে ঠিক করতে বা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিভিন্ন প্যানেলের যেসব পদপ্রার্থীরা রয়েছে তারা, এবং এরপর সিদ্ধান্ত হয় রাত 12টার দিকে যে ভোট গণনা হবে ওএমআর মেশিন এবং হাতে, এবং এই ওএমআর মেশিন এবং হাতে ভোট গণনার ফলাফল যদি একই হয় তাহলে পরবর্তীতে ওএমআর মেশিনে গণনা হবে, এবং এরপর কয়েকটি কেন্দ্রের ভোট গণনা ওএমআর মেশিনে হয়েছিল, এবং ওএমআর মেশিনে হওয়ার পর যখন দেখা গেছে যে ফলাফল একই দেখা গিয়েছে তখন এখন বর্তমানে ভোট গণনা হচ্ছে ওএমআর মেশিনে। স্বামী, জানেন যে গত মঙ্গলবার যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি সকাল 9টায় শুরু হয়েছে, এবং সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা শেষ হয়েছে বিকেল 3টায়, এবং 38টি কেন্দ্রের প্রায় 178টি বুথে এই ভোট গ্রহণ চলছে, এবং এই ভোট গ্রহণ শেষে বিশেষ করে মূল যেই দুটি প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ জবিয়ান এবং আরেকটি হলো শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই দুইটি প্যানেলের যে ভিপি প্রার্থীরা রয়েছেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা জানিয়েছে যে এখন পর্যন্ত এই ভোট গ্রহণের পর ভোট গণনার নিরপেক্ষতা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা নেই। স্বামী, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যশোর যে নির্বাচন কেন্দ্র তার সামনে, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, এবং সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ ভোটাররা এখন অপেক্ষা করছে যে নির্বাচনের ফলাফল কি হয়। স্বামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যশোর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানালাম। যশোর নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন রাব্বি আল রাহিদ। সরকার প্রস্তাবিত হ্যাঁ ভোটের পক্ষে জামায়াতের অবস্থান স্পষ্ট, তবে এ বিষয়ে বিএনপি স্পষ্ট করে কিছু না বললেও ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানিয়েছে দলটি। তবে হ্যাঁ ভোট জয়ী হওয়ার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সানিম মৃধা। তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত। রক্তেরাঙা পলাশির মতো লাল হয়েছিল যার রক্তে রাজপথ, কি চেয়েছিল সেই আনাস। 24-এর একজন অকুত হয়ে যোদ্ধা
একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে আমাদের সন্তানরা শহীদ হয়েছিল। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন হবে, রাজনীতিতে বিদ্যমান সব পক্ষ মিলে তার রূপরেখা আঁকতে এই ফরেন সার্ভিস একাডেমির আলোচনা পর্ব ছিল দীর্ঘ। কিছু দ্বিমত তো ছিলই, কিন্তু জরাগ্রস্ত এই রাষ্ট্রকে নতুনদের স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে এখানেই ঐক্যমত্যে আসে মৌলিক 48টি বিষয়। এর জন্য তৈরি দলিল জুলাই সনদে লিপিবদ্ধ হয় আগামীর বাংলাদেশে আর স্বৈরাচার ফিরবে না। এই সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষে থাকবে প্রাপ্ত ভোটের অনুপাতের সকল দল পক্ষের অংশগ্রহণ। ইচ্ছে মতো করা যাবে না সংবিধানে কাটাছেঁড়া। দুর্নীতি উপড়ে ফেলার জন্য প্রতিষ্ঠিত দুর্নীতি দমন কমিশন কাজ করবে সত্যি স্বাধীনভাবে, কারণ এই কমিশন নিয়োগে থাকবে সংসদের সকল দলের অংশগ্রহণ। দলীয় বিবেচনা নয়, মেধার ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে প্রশাসন পরিচালনাকারী কর্মকর্তাদের, কারণ সরকারি কর্ম কমিশনও হবে নির্দলীয়। একইভাবে নির্বাচন কমিশনের নিয়োগও হবে সকল দলের ঐক্যমত্যে। কিন্তু হাজারো ছাত্র জনতার লাশ, 20,000-এর বেশি আহতের রক্তে মারিয়ে আসা এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে যে গণভোট, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? শুরুতে গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়ার ব্যাপারে জামায়াত সহ 8 দল আন্দোলন করলেও পরবর্তীতে একই দিনে জাতীয় গণভোট মেনে নেয় তারা। তবে অভিযোগ আপত্তি থাকলেও হ্যাঁ ভোটের পক্ষে জামায়াতের অবস্থান স্পষ্ট। আমরা হ্যাঁ ভোটের পক্ষে তো অবশ্যই, যেহেতু আমরা সংস্কারের পক্ষে, আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এটা জনগণের আকাঙ্ক্ষা বলেই আমরা হ্যাঁ ভোটের পক্ষে, জনগণ এটা চাই বলে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। কিন্তু বিএনপির অবস্থান কি? তারা কি গণভোটের পক্ষে প্রচারণা চালাবে? গণভোটের ব্যাপারে সচেতনতা তো পলিটিক্যাল পার্টির দায়িত্ব না, সরকারের দায়িত্ব সেটা। জুলাই সনদের মধ্যে অনেক কিছুতে আমাদের অবজেকশন আছে, আবার অনেক কিছুতে আমরা অ্যাগ্রি করেছি। যেগুলো অ্যাগ্রি করেছি অবশ্যই সেগুলো বাস্তবায়ন করবো আমরা। দলের নির্বাচনী যে ইশতেহার আছে, আমরা নির্বাচনী দলের যে প্রোগ্রাম আছে, এগুলো জনগণকে যাচ্ছে এবং সেটা প্রচার করছি আমরা। এই বিশেষজ্ঞকে প্রশ্ন করেছিলাম, রাজনৈতিক দলগুলো আন্তরিক না হলে কি গণভোটের কাঙ্ক্ষিত ফলাফল আসা সম্ভব? সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন, সেটা কতটা ঝুঁকিতে? হ্যাঁ ভোটে জয়যুক্ত হওয়াটা একটা অপরচুনিটি তৈরি করবে, কিন্তু হ্যাঁ ভোটে জয়যুক্ত হলেই যে সব কিছু একদম চেঞ্জ হয়ে যাবে তা না। তার পরবর্তীতে এটার বাস্তবায়ন, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা আশা করছি তাদের আচার ব্যবহার, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, সেইটাতে একটা পরিবর্তন হবে। যদিও সরকারিভাবে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে গান, তথ্যচিত্র ও ভ্রাম্যমাণ বিশেষ গাড়ির মাধ্যমে, কিন্তু এর মাধ্যমে গণভোটের গুরুত্ব কতটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে তা সময় বলে দিবে। সানি মৃধা, এখন, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত ভোটের মাঠ, পিছিয়ে নেই নারীরাও। নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণ। বগুড়ার নারী ভোটাররা বলছেন, সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণে অনাগ্রহের কারণ। এছাড়া নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে, এমন নেতৃত্ব চান ভোটাররা। মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মোট 30 লাখ ভোটারের বেশিরভাগই নারী। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা কম থাকায় ভোট প্রদান করেন পরিবারের পুরুষ সদস্যের পরামর্শে। নারীর অগ্রযাত্রায় বাড়াতে হবে তাদের রাজনৈতিক সচেতনতা। ভোট প্রদান করতে হবে নিজ মতামতের ভিত্তিতেই, তবেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানান সচেতন নারী ভোটাররা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের রাজনৈতিক যে সচেতনতা তৈরির যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাই আসলে কখনো তৈরি হয়নি। বাংলাদেশের নাগরিকদের অধিকারগুলো কি কি, সংবিধানে আমাদের আইন কানুন কি কি, এইগুলো যদি আমরা জানতে পারি প্রথমে, তাহলে এটা হচ্ছে শিক্ষার একটা আলো আসবে। নির্বাচনে নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণে, তবে ভোট কেন্দ্রিক সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণ অনাগ্রহের কারণ বলছেন ভোটাররা। বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হট্টগোল, মারামারি, হানাহানি এগুলো সৃষ্টি হয়, যার কারণে মূলত হচ্ছে নারীরা একটু বাইরে যেতে ভয় পায়। যারা হচ্ছে ভোটে নির্বাচিত হয়, তারা ভোট শেষ হবার পরে তারা নারীদের কথা চিন্তা করে না, নারীদের কথা তারা আর ভাবে না। এই জন্যই নারীদের নিজেদের রাজনৈতিক চর্চা করা দরকার।
নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষার উন্নয়নে, এমন প্রার্থী চান ভোটাররা। এছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরে মানুষের সমান অধিকার নিশ্চিতের দাবি তাদের। যেই হোক না কে, আমি বলি যাতে হচ্ছে অন্তত আমরা যারা নারী উদ্যোক্তা আছি তারা আমাদেরকে নিয়ে যাতে একটু চিন্তা ভাবনা করে। ভালো নেতৃত্ব একটা ভালো ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করে দেয় এবং আমরা আশা করি এমন একজন নেতৃত্বকে আমরা পাবো, নেতাকে পাবো যে নারীদের ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই সহায়ক হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া নারী ভোটার রয়েছে 15 লাখের বেশি। মাজিদুর রহমান, এখন বগুড়া। দীর্ঘ বিরতির পর 22 জানুয়ারি ফের খুলতে যাচ্ছে ঢাকা করাচি আকাশপথ। যদি টেকসইভাবে এই রুট পরিচালনা করা যায় তবে আঞ্চলিক যোগাযোগ, ব্যবসা ও যাতায়াতে এই ফ্লাইট নতুন দিগন্ত তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তবে সেক্ষেত্রে আসন্ন নির্বাচনের ওপর এই রুটের নির্বিঘ্ন চলাচলও অনেকাংশে নির্ভর করছে। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা খান মিম। দুই দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক, কম যাত্রী চাপ এবং নিরাপত্তাজনিত কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে আকাশপথের অন্যতম ব্যস্ত ঢাকা করাচি রুট ফ্লাইট। সম্প্রতি দুই দেশের বাণিজ্যিক ও কনস্যুলার আলোচনায় নতুন করে বিমান যোগাযোগের বিষয়টি গুরুত্ব পাওয়ায় নতুন ভাবনার দুয়ার উন্মুক্ত হয়। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে 22 জানুয়ারি ফিরছে এই রুটটি। সপ্তাহে অন্তত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলবে 2টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে দীর্ঘ 13 বছর পর এই রুটটি চালু হলে দুই দেশের যাত্রীরাই লাভবান হবে, বাড়বে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের পরিধিও। একটা রুট চালু করতে গেলে অনেক কাজ থাকে, সেই কাজগুলো চলতেছে, চলমান আসছে এখন পর্যন্ত। এতদিন কোনো ফ্লাইটই ছিল না ঢাকা করাচির মধ্যে, ওই দিক থেকেও ছিল না, আমাদের এই দিক থেকেও ছিল না। তো অবশ্যই তো যদি হয় উভয় দেশই উপকৃত হবে। তবে সেক্ষেত্রে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন এই রুট সচল রাখতে স্থায়ী চাহিদা, প্রতিযোগিতামূলক ভাড়া এবং নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজন রয়েছে। প্রাথমিক আগ্রহ থাকলেও নিয়মিত যাত্রী প্রবাহ ধরে রাখতে এয়ারলাইন্সগুলোকে রুট ম্যাপ, মার্কেটিং ও ট্রানজিট কানেকশন শক্তিশালী করতে হবে। তাদের ফ্লাইট পরিচালনার জন্য কি ধরনের এয়ারক্রাফট তারা ইউজ করবে, কত প্যাসেঞ্জার হবে বা কি ধরনের প্যাসেঞ্জার হবে, সেগুলো একটু মূল্যায়ন করা, সেগুলো ভিজিট করা দরকার। এগুলো যদি মূল্যায়ন না করে যদি করা হয় তাহলে আমরা অতীতে দেখেছি অনেক রুট শুরু করে আবার বন্ধ করে দিতে হতো। সেই রকম পরিস্থিতি কিন্তু একটা এয়ারলাইনের জন্য একটা ভালো বার্তা দেয় না। এই বিশেষজ্ঞ আরও বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সঙ্গে কূটনীতিক সম্পর্কের ওপর নির্ভর করছে নিরবচ্ছিন্ন ঢাকা করাচি বিমান চলাচল। বিমানই ভালো বলতে পারবে তারা কেন এই সময়টাকে বেছে নিল, এই সময়টা বেছে নেওয়ার কারণ কি। তো কাজে এইটা কিন্তু যদি কমার্শিয়াল কারণকে যদি না করা হয়, জাস্টিফাই না করা হয়ে থাকে, তাহলে এটা আমার মনে হয় না খুব একটা ভালো ডিসিশন। এর আগে বছরের প্রথম দিকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি CAA। তানজিলা খান মিম, এখন ঢাকা। সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। রাজশাহীতে সকাল থেকেই ঠান্ডা বাতাস আর কুয়াশার চাদরে ঢাকা নগর জীবন। এর মধ্যেও জীবিকার তাগিদে সকালেই কাজে বের হচ্ছেন শ্রমজীবীরা। মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সপ্তাহ জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা 10-এর ঘরে সীমাবদ্ধ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে মারুফ হাসান আর মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, মারুফের কাছে। মারুফ, গতকাল রাজশাহীতে তাপমাত্রা নেমেছিল 7-এ, আজ কত এখন বিস্তারিত জানাবেন। সাহাব, রাজশাহীতে আজকে তাপমাত্রা সকাল 6টায় রাজশাহী আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে মৃদু বাতাস বইছে এখানে, এবং পাশাপাশি এখানে ঘন কুয়াশার চাদরে কিন্তু পুরো নগর জীবন ঢেকে গেছে।
পাশাপাশি আমরা দেখেছি যে গতকাল তাপমাত্রা এখানেই রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে সেই তাপমাত্রা কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেছে সকাল থেকে, এবং যত সময় গড়াবে তত কিন্তু তাপমাত্রাটা বাড়তে থাকে, এবং এক সময় দুপুরের পর থেকে কিন্তু ধীরে ধীরে যখন সন্ধ্যা নামে তখন তাপমাত্রা কিন্তু আরও কমতে থাকে, এবং ভোর রাত পর্যন্ত এই তাপমাত্রা কিন্তু অনেক কমে যায়। আমরা দেখতে পাচ্ছি যে শীতের এই প্রভাবের কারণেই রাজশাহী নগরবাসীদের এক ধরনের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছেন, শ্রমজীবী মানুষ আছেন, তাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি স্কুল কলেজ অফিসে যারা যায় এই সকালে, তাদেরকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। অটো চালক এবং রিক্সা চালক যারা আছেন তারাও ঠিকঠাকভাবে তাদের যে যাত্রী সেগুলো যাত্রী না পাওয়ার কারণে তাদের কিন্তু আর্থিক যে জায়গাটি সেই জায়গাতে কিন্তু এক ধরনের সমস্যার সংকটে পড়তে হচ্ছে। আমরা দেখেছি যে নগরীর তালাইমারি মোড়ে বিশেষ করে এই জায়গাতে সকাল থেকেই যারা শ্রমজীবী মানুষ আছেন, যারা দিন খায় এমন দিনমজুর যারা আছেন, তারা কিন্তু অবস্থান করেন, এবং এখান থেকে পরবর্তীতে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয় তাদের কর্মস্থলে, যে জায়গাগুলোতে তাদেরকে দ্বারা কাজ করে নেওয়া সেই জায়গাতে। কিন্তু যত সময় যায় তত এখানে দেখা যায় যে তাদের শীতের কারণে হয়তো অনেকে কাজ পান, কিন্তু অনেকে আবার কাজ পান না, যার কারণে তাদের দিনের যে কায়িক শ্রমের ফলেও যে টাকা সেটি কিন্তু উপার্জন করতে পারে না, যার জন্য মূলত শীতের কারোর জন্য শীত আনন্দের হলেও অনেকের জন্য এটা কিন্তু ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। সাহেব, রাজশাহী থেকে আমার কাছে এই ছিল শীতের সবশেষ খবর। মেহেরপুরে রয়েছেন সহকর্মী মুন্না। মুন্না, সকালে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এখন সেখানকার তাপমাত্রা কত আর সেখানকার জনজীবনে তার প্রভাব কেমন, বিস্তারিত জানাবেন। সাহাব, প্রথমে বলে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস, যা চলিত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। গতকাল কিন্তু মেহেরপুরের এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু কালকের চাইতে 0.5 কিন্তু আজ কমেছে। এবং আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাকে বলছে এই তাপমাত্রা কিন্তু আরো নামতে পারে। আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকলে এবং সেটি যদি 3 দিন পর পর হয়, সেই ক্ষেত্রে মৃদু শৈত্যপ্রবাহ হয়, এবং যদি 8 থেকে নেমে যায়, অর্থাৎ 6 থেকে 8-এর মধ্যে যদি পরপর 3 দিন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ হয়। তবে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই আবহাওয়া কিন্তু আরো কয়েকদিন থাকতে পারে, অর্থাৎ আগামীকালকে থেকে আমরা এই তাপমাত্রা 7-এর মধ্যে থাকলে কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহের খবর আমরা শুনবো। এর পাশাপাশি এই যে অতিরিক্ত শীত এবং হিমেল হাওয়াতে জনজীবন কিন্তু একেবারেই অতিষ্ঠ হয়ে পড়েছে, যার ফলে রাস্তাঘাটে কিন্তু স্বাভাবিক সময় চাইতে লোকজনের উপস্থিতি একেবারেই কম। বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বিপাকে পড়েছে এই শীত, কারণ শীতের কারণে তাদের কিন্তু সংকট দুইটা। প্রথমত, তাদের শীত নিবারণের ভালো কোনো পোশাক নেই, দ্বিতীয়ত শীতের কারণে কিন্তু তারা ঠিকমতো কাজ পাচ্ছে না। আমরা রাস্তাঘাটে দেখেছি অনেকেই কিন্তু খড়কুট জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। অন্যদিকে জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন এবং কিছু সামাজিক সংগঠন কিন্তু শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করতে দেখেছি, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় কিন্তু একেবারেই সামান্য। তাই যারা শীতার্ত এবং অসহায় হতদরিদ্র মানুষ, তারা এই শীত থেকে রক্ষার জন্য শীত বস্ত্র যাতে বিতরণ করে সেই দাবি তারা জানিয়েছেন। সাহাব, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে শীত পরিস্থিতির সর্বশেষ। সাহাব, শীতের তীব্রতায় সার্বিক পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে মারুফ ও মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুন্না। তীব্র শৈত্যপ্রবাহে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডায়রিয়া, ফুসফুস ও শ্বাসতন্ত্রের সংক্রমণে গেল 2 মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন 1 লাখের বেশি। মৃত্যু হয়েছে 48 জনের। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্ক ও শিশুরা। এই অবস্থায় যে কোনো উপসর্গে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদের প্রতিবেদন। 9 মাস বয়সের মাহাদি রাজধানীর শিশু হাসপাতালের বেডে অক্সিজেনের নেজাল আর ক্যানুলায় বাঁধা সমস্ত চঞ্চলতা। 1 সপ্তাহ আগে জ্বরের সঙ্গে শ্বাসকষ্টে ভর্তি হয় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে পাঠানো হয় শিশু হাসপাতালে।
আমরা শেরেবাংলায় ভর্তি ছিলাম, তো ওর জ্বর কমতে ছিল না দেখে এখানে আমাদেরকে রেফার করছিল। আর এখন জ্বর কমার পরে হঠাৎ করে আবারও জ্বর আসছে, আবার শ্বাসকষ্ট হয়েছে। প্রায় একই উপসর্গ নিয়ে এসেছেন আয়মান জিসানো। হাসপাতালের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি শিশু। এর মধ্যে ভর্তি হয়েছে প্রায় 150। তীব্র ঠান্ডায় বাড়তি সতর্কতায়ও শিশুরা আক্রান্ত হওয়ায় শঙ্কিত অভিভাবকরা। প্রায় 1 মাস ধরে অসুস্থ, তারপরে শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, এখন আবার রক্তে ইনফেকশনও ধরা পড়ছে। প্রচণ্ড ঠান্ডা, 5 দিন ভর্তি ছিল শরীয়তপুরে, তারপরে তারা বলছে কি শিশু হাসপাতালে ভর্তি করতে বলছে, এখন নিউমোনিয়া ধরা গেছে। ফুসফুসে মানে এক্সপোর্ট পড়ে গেছিল, রক্ত ইনফেকশন ছিল, এইসব নিয়ে বরিশাল থেকে এই জায়গায় আসছি। শিশুদের মধ্যে ডায়রিয়া, সর্দি কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া আক্রান্তের সংখ্যাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন এসব রোগে রক্ত ও হার্টে সংক্রমণে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী জটিলতা। এই নিউমোনিয়া থেকে কিন্তু হার্ট ফেল হয়। এই নিউমোনিয়া থেকে কিন্তু যেই রোগ জীবাণুটা নিউমোনিয়া করছে সেটা কিন্তু রক্তে মিশে যেতে পারে, সেই রক্তে মিশে সমস্ত শরীরে যেতে পারে, যেটাকে বলে আমরা সেপ্টিসেমিয়া। আবার এই রোগ জীবাণুগুলি হার্টের মধ্যে গিয়েও এন্ডোকার্ডাইটিস বা হার্টের অন্যান্য রোগজনিত অবস্থার সৃষ্টি করতে পারে। কেবল রাজধানী নয়, সারা দেশের হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 3 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত 3000-এর বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। নভেম্বর থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে 1,01,000। এ সময় মৃত্যু হয়েছে 48 জনের। এ অবস্থায় বাড়তি প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। যেগুলো ভাঙা দরজা আছে, দরজা জানলা, সেগুলো মেরামত করার জন্য, এবং শীতের জন্য যে ওষুধগুলো বেশি লাগে, নেবুলাইজার সলিউশন, স্যালাইন, অ্যান্টিবায়োটিক, এগুলো আমরা বলেছি যে পর্যাপ্ত মজুদ রাখার জন্য। যে কটা বেড আছে তার অতিরিক্ত যদি বেড লাগে তাহলে রোগীদের বলেছি তার জন্য তারা এক্সট্রা বেড অ্যালোকেট করবে আর কি, এই শীতকালীন রোগের জন্য প্রত্যেক হাসপাতালে বলা আছে। ঠান্ডাজনিত রোগ মোকাবেলায় পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুদ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। নেত্রকোনার হাওড়াঞ্চল খালিয়াজুড়িতে 3.5 কোটি টাকা খরচে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন 2 বছরেও চালু হয়নি। অবকাঠামো প্রস্তুত থাকলেও সংযোগ সড়ক না থাকায় ভবন বুঝে নিচ্ছে না ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। নষ্ট হচ্ছে স্থাপনা, অব্যবহৃত পড়ে আছে যন্ত্রপাতি। বিস্তারিত জানাচ্ছেন রিফাত আহমেদ রাসেল। নেত্রকোনার হাওর বিস্তৃত দ্বীপ উপজেলা খালিয়াজুড়ি বছরে 6 মাস পানির নিচে আর বাকি সময় বিস্তীর্ণ চারণভূমিতে রূপ নেয় এই জনপদ। 2020 সালের এপ্রিলে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে 3,49,00,000 টাকা ব্যয়ে খালিয়াজুড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালে ভবনের কাজ শেষ হলেও ভারী যান চলাচলের উপযোগী সংযোগ সড়ক না থাকায় সৃষ্টি হয় জটিলতা। ফলে 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো ভবনটি বুঝে নেয়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গত বছর পানি উন্নয়ন বোর্ডের অধীনে ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাকা সড়ক পর্যন্ত মাটি ফেলে অস্থায়ী সড়ক করা হলেও চলতি বর্ষায় পানির স্রোতে সেটিও ভেঙে যায়। ফলে আবারও সংকটে পড়ে স্টেশনটি চালুর প্রক্রিয়া। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে হাওড়ে কোটি টাকার ভবন নির্মাণ করায় এখন সেটি কোনো কাজে আসছে না। শুরু হয়েছে তাই কে আজ পর্যন্ত কোনো লোক আসে নাই। 2 বছর ধরে ফায়ার সার্ভিস করছে বাতি টাতি দিব, আমরা একটু সহজে তৈব, আগুন টাগুন নিবাইবা, ফায়ার সার্ভিস তো কোনো তাই দিই না। তো কত আশা ভরসা আসছিল বলে আচ্ছা ফায়ার সার্ভিস হইব, ফায়ার সার্ভিসের রাস্তা হইব, আমরা আর লাগে সুবিধা হইব। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ বলছে ভবন হস্তান্তরের জন্য একাধিকবার চিঠি দেয়া হয়েছে। সংযোগ সড়ক নিয়ে জটিলতা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। খালিয়াঝুরি ফায়ার সার্ভিস যেটা, এটা তো স্থল এবং জল দুটাই মিলিতভাবে আর কি। তো এখানে আসলে আপনার হাওরের যে বিষয়টা, এটা মূলত নীতি নির্ধারক পর্যায়ে তারা যেভাবে করেছে সেভাবে আমাদের করতে হয়েছে। আর অ্যাকচুয়ালি রাস্তার যে রাস্তার ইস্যুটা হচ্ছে আপনার যদি আমাদের ডিপিপিতে রাস্তার সংস্থানটা থাকতো তাহলে সেই সময় আমরা এটা করে ফেলতে পারতাম। প্রয়োজনীয় সড়ক নির্মাণ সম্পূর্ণ হলে দ্রুতই স্টেশনটি চালু করা হবে বলে আশ্বাস দেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। খালিয়াজুড়ি ফায়ার স্টেশনের জনবল, গাড়ি পাম্প বিভিন্ন স্টেশনে রাখা আছে, এতে কোনো সমস্যা নেই। আর
ওটা রাস্তাটা পাকা করার ব্যাপারে ডিসি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, উনি পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে। হাওড় অঞ্চলের দুর্বল অবকাঠামো ব্যবস্থা বিবেচনায় নিয়ে ভারী যানবাহনের জন্য সড়ক নির্মাণ ও ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। রিফাদা আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রিএজেন্ট সংকটে 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে অন্তত 7 ধরনের পরীক্ষা নিরীক্ষা। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বাড়তি মূল্যে পরীক্ষা করাতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীর স্বজনরা। এছাড়া হাসপাতাল থেকে মিলছে না প্রয়োজনীয় ওষুধও। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরের নভেম্বরের মাঝামাঝিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ব্যবহৃত রিএজেন্ট এর সংকট দেখা দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে। সময় বাড়ার সঙ্গে যা প্রকট আকার ধারণ করে, ফলে নভেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম। বর্তমানে রিএজেন্ট সংকটে ইলেকট্রোলাইটস, RA, SGPT, ডেঙ্গু এবং ইউরিক অ্যাসিড সহ অতি গুরুত্বপূর্ণ অন্তত 7টি পরীক্ষা করা যাচ্ছে না হাসপাতালটিতে। সুলভ মূল্যে এসব পরীক্ষা করতে পারতেন রোগীরা। এছাড়া যেসব পরীক্ষার রিএজেন্ট মজুদ রয়েছে সেগুলো শেষ হওয়ার পথে বলে জানিয়েছেন প্যাথোলজি ল্যাব সংশ্লিষ্টরা। এদিকে রোগীদের জন্য বরাদ্দকৃত প্রয়োজনীয় ওষুধেরও সংকট তৈরি হয়েছে, ফলে সব ওষুধ মিলছে না হাসপাতাল থেকে। এতে ভোগান্তি বাড়ছে রোগী ও স্বজনদের। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে বাড়তি মূল্যে পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ কিনতে হিমশিম অবস্থা দরিদ্র রোগীদের। একটা পরীক্ষাও আমার দেওয়া দিছে, এই পরীক্ষাটি আমি এখন সদরে পাই নাই, আমার দেওয়া দিছে 12,000 লাগিয়া। যেমন হরমোন টেস্ট করতে গেলে বাইরে থেকে প্রায় 800-900 টাকা লাগবে, কিন্তু এই সরকারি পাইলে তো একটু কম পাওয়া যেত। সংকটের কারণে আমরা কিছু বন্ধ আছে আর কি, যেমন ভিডাল টেস্ট, সিআরপি, ইউরিক অ্যাসিড, SGPT, প্রেগন্যান্সি এবং ডেঙ্গু। ওষুধ এবং রিএজেন্ট সংকট ছাড়াও হাসপাতালে রয়েছে শয্যা সংকট। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হওয়ায় শয্যা না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হয় বেশিরভাগ রোগীদের। তবে সব ধরনের সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। কিছু টেস্ট আছে যেগুলো রোগীর চাহিদা রয়েছে, যেগুলো আমরা এখানে আপাতত করতে পারছি না আমাদের রিএজেন্টের স্বল্পতার কারণে। আশা করি আমাদের টেন্ডার লাইভে আছে, কিছুদিনের মধ্যে আমরা এই টেন্ডারের প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে রিএজেন্ট আনতে পারবো এবং এই রোগীদের এই যে সমস্যা দূর হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে অন্তত 18 ধরনের পরীক্ষা নিরীক্ষার সুবিধা রয়েছে। প্রতিদিন প্রায় 300 রোগী সুলভ মূল্যে পরীক্ষা করান এখান থেকে। এখন ব্রাহ্মণবাড়িয়া। যুক্তরাষ্ট্রের কাছে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এক এক্স বার্তায় ট্রাম্প দাবি করেন বাজার মূল্যে বিক্রি হবে এই তেল এবং এর পুরো নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের কাছে। এছাড়া প্রাপ্ত অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের জন্য ব্যবহার করা হবে বলে জানান ট্রাম্প। এদিকে কোনো বিদেশি শক্তি ভেনেজুয়েলার শাসনভার পরিচালনা করবে না বলে এক টেলিভিশনে সাফ জানান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। জানান কারাকাসের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে সরকার। এছাড়া শনিবারের মার্কিন হামলায় নিহত সৈন্যদের স্মরণে 7 দিনের শোক ঘোষণা করেন রদ্রিগেজ। কারাকাসের স্থানীয় গণমাধ্যমগুলো জানায় মার্কিন কমান্ডো অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত 57 জন। এদের মধ্যে ভেনেজুয়েলার 23 ও কিউবার 32 জন সৈন্য রয়েছেন। ভেনেজুয়েলার পর ট্রাম্পের টার্গেটে কোন দেশ তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। মার্কিন প্রেসিডেন্টের বেপরোয়া আক্রমণাত্মক আচরণে নতুন করে শঙ্কায় লাতিন অঞ্চলের দেশগুলো। এরই মধ্যে গ্রিনল্যান্ড ও ইরান সহ বেশ কিছু দেশকে হুমকিও দিয়ে রেখেছেন তিনি। অনেক বিশ্লেষক বলছেন গোটা বিশ্বেই নিজের আধিপত্য বিস্তার করতে যাচ্ছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। নিজের পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তার এই বেপরোয়া আচরণ দিন দিনই তীব্র হচ্ছে। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফ্লোরেসকে তুলে নিয়ে আসার পর নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমনকি ভেনেজুয়েলার শাসনভার এবং দেশটির তেল সম্পদও নিজের দখলে রাখার পরিকল্পনা করছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের এমন বেপরোয়া আচরণে আতঙ্কে লাতিন অঞ্চলের দেশগুলো। ট্রাম্পের রাজনীতি শুরুই হয়েছিল মেক্সিকো সীমান্তের দেয়াল তৈরির ঘোষণা দিয়ে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর ঘোষণা করেন। ট্রাম্পের দাবি, মাদক ও অবৈধ অভিবাসীদের ঠেকাতে ব্যর্থ মেক্সিকো। এ বিষয়ে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। তবে মেক্সিকোর মাটিতে মার্কিন হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লোডিয়া শেনবাউম। ভেনেজুয়েলায় অভিযানের কয়েক ঘন্টা পরই কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে নিজের দিকে খেয়াল রাখার হুমকি দিয়েছেন ট্রাম্প। দেশটিতে তেলের ব্যাপক মজুদ ছাড়াও স্বর্ণ, রূপা, প্লাটিনাম, কয়লাসহ মূল্যবান খনিজ রয়েছে। ট্রাম্পের অভিযোগ, কলম্বিয়ান প্রেসিডেন্টের আশকারায় মাদকচক্র বিস্তৃত হচ্ছে, তাই যে কোনো সময় দেশটিতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশ রক্ষার প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেয়ার হুঁশিয়ারি জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ফ্লোরিডা থেকে মাত্র 90 মাইল দূরে দ্বীপরাষ্ট্র কিউবা দীর্ঘকাল ধরেই মার্কিন নিষেধাজ্ঞার মুখে। দেশটির 30% জ্বালানি তেল আসে প্রতিবেশী ভেনেজুয়েলা থেকে। মাদুরোর সঙ্গে কিউবার সম্পর্ক ছিল গভীর। ট্রাম্পের দাবি, কিউবায় শিগগিরই সংকট শুরু হবে। সরকার বিরোধী বিক্ষোভের রাজনৈতিক অস্থিতিশীলতায় মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বিক্ষোভকারীদের উপর হামলা চললে যুক্তরাষ্ট্র কড়া আঘাত করবে বলে হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এছাড়া সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকেও 2026 সালে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ওয়াশিংটন। ইউরোপের দেশ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে আবারও তৎপরতার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজেদের নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন বলে জানান ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটি বিরল খনিজ সম্পদে ভরপুর। যদিও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপ। তানভীর জনি, এখন বিশ্ব। এদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে সমর্থন করেন দেশটির 1/3 জনগণ। রিপাবলিকানদের 65% ট্রাম্পের নির্দেশিত সামরিক অভিযানকে সমর্থন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধে আধিপত্য বিস্তারের নীতি থাকা উচিত, এমন মনোভাবের সাথে একাত্মতা জানিয়েছেন অনেক রিপাবলিকান। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় হতবাক বিশ্ব। এসেছে মিশ্র প্রতিক্রিয়া। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে কেউ করেছে নিন্দা, অন্যদিকে অনেকেই করেছে সমর্থন। তবে বিশ্বজুড়ে নিন্দার ঝড় যতই হোক, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সমর্থন করেছেন যুক্তরাষ্ট্রের অনেকেই। সম্প্রতি রয়টার্সের জরিপে দেখা গেছে, ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে সমর্থন করেন দেশটির 1/3 জনগণ। জানুয়ারি 4 থেকে 5 2 দিনের এই জরিপে দেখা গেছে, রিপাবলিকানদের 65% প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিত সামরিক অভিযানকে সমর্থন করেন, যেখানে ডেমোক্র্যাটদের হার 11%। নিকটবর্তী দেশগুলোর ওপর প্রভাব ফেলে আধিপত্য বিস্তারের প্রতি সমর্থন জানিয়েছেন রিপাবলিকানরা, এমন চিত্র উঠে এসেছে জরিপে। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধে আধিপত্য বিস্তারের নীতি থাকা উচিত, এমন মনোভাবের সাথে প্রায় 43% রিপাবলিকান সহমত জানিয়েছেন। অবশ্য দ্বিমত জানিয়েছেন 19%। এছাড়া ভেনেজুয়েলায় নতুন সরকার গঠনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরই পরিচালনা করা উচিত বলে মনে করেন 65% রিপাবলিকান। শুধু তাই নয়, ভেনেজুয়েলায় মার্কিন সেনা উপস্থিতির পক্ষেও মত দিয়েছেন 60% রিপাবলিকান। আর 59% রিপাবলিকান মনে করেন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার তেলের উপর নিয়ন্ত্রণ নেওয়া উচিত। দেশব্যাপী 1248 জন মার্কিন নাগরিকের এই জরিপে ট্রাম্পের অনুমোদনের রেটিং 42% দেখানো হয়েছে, যা গেল অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। ডিসেম্বরের জরিপে 39% থেকে বেশি। অনলাইনে পরিচালিত এই জরিপে ত্রুটির মার্জিন ছিল প্রায় 3%। শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি অনির্দিষ্ট সময়ের জন্য ভেনেজুয়েলাকে পরিচালনা করবে এবং স্থল সেনা পাঠাতে পারে। পরে ভেনেজুয়েলার তেল শিল্পকে সংস্কারের অঙ্গীকার করে তিনি রোববার বলেন, দেশের বৃহৎ তেল ক্ষেত্রগুলোতে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব।
যুদ্ধবিরতি কার্যকর হলে ইউক্রেনের সুরক্ষায় সৈন্য পাঠাবে ফ্রান্স ও যুক্তরাজ্য। মঙ্গলবার প্যারিসে কিয়েভের ইউরোপীয় মিত্রদের সমন্বয়ে গঠিত কোয়ালিশন অব দ্য উইলিং-এর বৈঠকে এই সিদ্ধান্ত আসে। এটি নিয়ে জেলেনস্কির উপস্থিতিতে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে প্রথমবারের মতো কোয়ালিশন অব উইলিং-এ যোগ দিয়ে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, যুদ্ধবিরতির পর কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা দিতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে একমত যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় বেশ অগ্রগতি এসেছে বলেও জানান তিনি। মঙ্গলবার আলোচনায় গুরুত্ব পায় কিয়েভের নিরাপত্তা ইস্যু। তবে ফ্রান্স, ব্রিটেন ছাড়া অন্য কোনো দেশ ইউক্রেনের যুদ্ধ পরবর্তী সৈন্য পাঠাতে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। অর্থনৈতিক সংকট যেন পিছু ছাড়ছে না কানাডার। উচ্চ মূল্যস্ফীতি, মন্থর জিডিপি প্রবৃদ্ধি আর বেকারত্বের চাপে নাজুক জীবনযাত্রা। এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে সাবেক জাস্টিন ট্রুডো সরকারের মতোই অবারিত সহায়তার দ্বার উন্মুক্ত করেছে মার্ক কার্নি সরকার, যা জনমনে নতুন করে প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। কানাডার অর্থনৈতিক সংকট কাটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মার্ক কার্নি। ৮ মাস পার করার পর এখনও পথ খুঁজছে সরকার। সুরাহা হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্কের বিষয়েও। বেকারত্বের হার ওঠানামা করছে। এই বাস্তবতার মধ্যে ইউক্রেনকে 2.5 বিলিয়ন কানাডিয়ান ডলার অর্থাৎ $250 কোটি অর্থনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অটোয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক কানাডা সফরে এই ঘোষণা দেন মার্ক কার্নি। এর আগে গত বছর G7 সম্মেলনে 5 বিলিয়ন অর্থাৎ $500 কোটি প্রতিশ্রুতি দিয়েছিল কানাডা। অটোয়ার দাবি, নতুন করে বরাদ্দ করা অর্থ ইউক্রেনের অর্থনীতি সচল রাখা, আন্তর্জাতিক ঋণ পরিশোধ এবং যুদ্ধকালীন প্রশাসনিক ব্যয় মেটাতে খরচ করা হবে। তবে অর্থনৈতিক চিত্র ভিন্ন কথা বলছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী কানাডার জিডিপি প্রবৃদ্ধি দুর্বল, বেকারত্বের হার 7% ওপরে, আর কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকলেও খাদ্য ও নিত্যপণ্যের দাম এখনও চাপে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে বিদেশে বিপুল অঙ্কের সহায়তা রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়। পুরোটা একটা ফরেন পলিসি ড্রিভেন অ্যাটেম্প। কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে এই ওয়ার্ল্ড স্টেজে আপনাকে বন্ধু খুব সুন্দরভাবে পিক করতে হবে, শত্রু খুব সুন্দরভাবে পিক করতে হবে। এখন কানাডার সাথে ইউএস এর যে রিলেশনশিপটা, সেটা অন অ্যান্ড অফ, ভালো যাচ্ছে, খারাপ যাচ্ছে। রাশিয়ার সাথে রিলেশনশিপ তো অলরেডি ওয়ার্স এন্ড সো ট্রেড ইজ ভেরি নেগলিজেবল। সো এই টাকাটা দেওয়ার মাধ্যমে নেটোর সাথে কানাডার যে স্ট্যান্ডিং, এটা আসলে কানাডা স্ট্রেংথেন করার একটা সিগন্যাল দিল। Take your seat, please. এর মধ্যেই নতুন করে বিতর্কে এসেছে আরেকটি সিদ্ধান্ত। ইউক্রেনের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কানাডার সাবেক অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, যিনি এখনও ক্ষমতাসীন লিবারেল পার্টির পার্লামেন্ট সদস্য। All Ukrainians are fighting. এই নিয়োগকে কেন্দ্র করে এবার সরাসরি পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। দলটির ভাষ্য, এক দেশের সংসদ সদস্য থাকা অবস্থায় অন্য একটি রাষ্ট্রের সরকার প্রধানের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করা সাংবিধানিক ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। কনজারভেটিভদের স্পষ্ট বক্তব্য, হয় তিনি ইউক্রেনের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন, না হয় কানাডার পার্লামেন্টের সদস্য হিসেবে থাকবেন। একই সঙ্গে দুটি দায়িত্ব পালন কার্যত স্বার্থের সংঘাত, কারণ এমনিতেই কিয়েভের দিকে ঝুঁকে আছে অটোয়া। আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান শক্ত করার কৌশল হিসেবে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখলেও দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতির ওপর এর প্রভাবই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শেষ করছি এখন সকাল। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে হবে বাংলাদেশকে, অন্যথায় খোয়াতে হবে পয়েন্ট। আইসিসির বরাতের দাবি ক্রিকইনফো। জকসুতে ভোট গ্রহণের প্রায় 15 ঘন্টা পরেও ফলাফল দিতে পারেনি কর্তৃপক্ষ। ওএমআর মেশিনে চলছে গণনা, অপেক্ষায় প্রার্থী শিক্ষার্থী। দলগুলোর আন্তরিকতায় নির্ভর করবে গণভোট ও সংস্কারের কাঙ্ক্ষিত সুফল, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও জরুরি। নিরাপত্তা ও শিক্ষায় উন্নয়নের নেতৃত্ব চান বগুড়ার নারী ভোটাররা। নির্বাচনী সহিংসতা ও বিশৃঙ্খলার শঙ্কায় ভোট কেন্দ্রে যেতে অনাগ্রহী অনেকেই।
এবং দীর্ঘ বিরতির পর 22 জানুয়ারি থেকে চালু হচ্ছে ঢাকা করাচি ফ্লাইট। আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও যাতায়াতে নতুন দিগন্তের আশা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।